উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো। এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ। বিমান দুর্ঘটনার ৪ দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। আরও ২ দিন বাড়ানো হয়েছে ছুটি। মিফতা গালিবের রিপোর্ট। এ যেন গাজার বুকে জায়ানবাদীদের বিমান হামলায় বিধ্বস্ত কোনো স্থাপনা। বাতাসে এখনও ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ, কাটছে না শঙ্কা। গত ২১ জুলাই মাইলস্টোনে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় হতবাক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। আমার নিজের যে ভাই, তার ওই যে বাচ্চা পড়ে স্কুলে, প্লে গ্রুপে পড়তো, সে লাকিলি সেদিন আসেনি বলে সে বেঁচে গেছে। কিন্তু আমরা বা তার পরিবার, আমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারছি না যে ওর মতো অনেক বাচ্চা কিন্তু মারা গেছে। দেখে তো অনেক খারাপই লাগছে, দেখার মতন অনেক কষ্ট লাগছে। মাস্টাররা যাইয়া পরে যে গ্রিল কাটতে ও করে বার করছে, ওই ব্যথা পাইছে 2 কানে, গালে। তার মার বাচ্চা গেছে, সে বসতেছে কত কষ্ট, কেমন কষ্ট। আমরা একজন মা, আমাদেরও কষ্ট লাগতেছে। করেছেন সেদিনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ। অন্যের স্বজন হারানোর বেদনায় স্তব্ধ এসব মানুষ। বিমানটা পড়ছে, তারপর পিছে তাকায় দিয়ে অনেক আগুন জ্বলতেছে। তারপর সেইটা দেখে আমি আবার ভয় পেয়ে আমার বাসায় চলে গেছি। মানুষ বেশিরভাগই তো আমাদের সব এটা কেউ নিতেই পারতেছে না। আসলে হঠাৎ করে কেউ কল্পনাই করে না যে সেদিন এই জিনিসটা হবে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ট্রমাটাইজড তো হচ্ছে, কারণ নিজের চোখে এত রক্ত, এত হাহাকার, এত চিৎকার, এগুলো দেখে সবাই মর্মান্তিকভাবে। ভাইস্তা ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে, তো ও হালকা ব্যথা পেয়েছে, বাসায় আসে। এখন হচ্ছে আজকে ব্যাগ নিতে আসতে বলছিল, এই জন্য আসা। এদিকে রবিবার প্রতিষ্ঠানে পাঠদান চলার কথা থাকলেও শিক্ষার্থী এবং অভিভাবকদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ছুটি বাড়িয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। স্বজন হারানোর এমন মর্মান্তিক দৃশ্যপট মানবিক জীবনে ফিরে আসবে না বলে প্রত্যাশা সবার। স্কুলের বাচ্চারা যেখানে তারা সবচেয়ে নিরাপদ বোধ করে, তারা আনন্দে মাতোয়ারা থাকে। আমরা দেখছি অনেকে হেলান দিয়ে স্কুলে বন্ধুদের সাথে গল্প করতেছে, 1 সেকেন্ড আগেও জানে না যে এত বড় বিপদ তাদের উপরে এসে পড়ে যাচ্ছে। আমরা সত্যিই ব্যথিত, গোটা জাতি ব্যথিত। উঁচু ক্রেন আমাদের না থাকলে সেগুলো নিয়ে আসা দরকার, স্পেশালাইজড হেলিকপ্টার আনা দরকার। কোনো জায়গায় আগুন লাগলে পরে কিভাবে তাড়াতাড়ি নেভানো যায়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানান সিইসি। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে গত 15 বছরে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক কাঠামো পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে দেশকে নির্মাণ করার সুযোগ হয়েছে। রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে রাষ্ট্র কাঠামো, অর্থনৈতিক যে কাঠামো আছে, তার গুণগত পরিবর্তন দরকার। তা একদিনে সম্ভব নয়। গণতান্ত্রিক কাঠামো নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের পার্লামেন্টে পাঠাতে হবে। তারাই দেশ পরিচালনা করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, এবং সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে।
পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার চক্রান্ত রুখে দেয়া হবে। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30 থেকে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার 7 উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেন। সকাল 11:30টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনী পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরিরপাড় পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। ফ্যাসিবাদী ও গণহত্যাকারী পলাতক হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল শহীদ ফারহান ফাইয়াজের মৃত্যুর মধ্য দিয়ে। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বিপ্লব অর্জনে যারা নিহত হয়েছেন তারা দেশের সম্পদ। ফারহান ফাইয়াজের হত্যাকাণ্ডের বিচার হবে। অন্তর্বর্তী সরকার শনাক্তকারী খুনিদের কোনো ছাড় দেবে না। দুপুরে রেসিডেন্সিয়াল কলেজে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিচার কাজ শুরু, ইনভেস্টিগেশন হচ্ছে। একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ, তারা ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন, কিন্তু ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না, নেভার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতোমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। এভাবে ভাঙন চলতে থাকলে ধীরে ধীরে মেরিন ড্রাইভ পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা সহ আশপাশের এলাকার কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন বিগত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে কিন্তু উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলার আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল। থেমে থেমে বাড়ি এবং হালকা বর্ষণ হয়েছিল এবং আকাশে কিন্তু বাতাস বয়ে চলছিল, যার কারণে ভোলার যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, অর্থাৎ হলো চরপশনের, চর পাতিল, চর পিয়াল, মনপুরা সহ যে নিচু অঞ্চলগুলি রয়েছে, নিচু অঞ্চলগুলি কিন্তু যখনই জোয়ারের পানি তীব্র উপর দিয়ে প্লাবিত হয় তখনই কিন্তু নিম্ন অঞ্চলগুলি পানিতে ডুবে যায়। এবারও কিন্তু ঠিক তার ব্যতিক্রম হয়নি। যখন অতি জোয়ারে পানি বেড়ে গিয়েছিল তখন কিন্তু এই সমস্ত নিম্ন অঞ্চলগুলি প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে এখানকার যে হাজার হাজার লাখো লাখো মানুষ বসবাস করে তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়ে রয়েছে বলে গতকাল থেকে যেমনটি ঘুরে আমি দেখতে পেয়েছি। তো আমি কিন্তু এখন আছি ভোলা লঞ্চ ঘাটে। আপনি জানেন যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত চলার কারণে কিন্তু ভোলার যে অভ্যন্তরীণ চরপশন থেকে ঢাকা, মনপুরা থেকে ঢাকা এবং ভোলা থেকে বরিশাল সহ 10টি অভ্যন্তরীণ নৌ রুটের লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। গতকাল যদিও ভোলা ইলিশা থেকে মজিদ চৌধুরী ঘাট ফেরি চলাচল বন্ধ ছিল, আজ ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে সকাল থেকে যেমনটি জানতে পেরেছি। তবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই নদীমাতৃক জেলা, উপকূলীয় জেলা, দ্বীপ জেলা কিন্তু চারিপাশে বেড়িবাঁধ রয়েছে আমাতুল। সেই বেড়িবাঁধগুলি যখন নদীর পানি অতীব জোয়ারে স্বাভাবিকের চেয়ে উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু এই বেড়িবাঁধগুলি ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তবে আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে বলছেন যে এখন পর্যন্ত কোথাও কোনো বেড়িবাঁধ ছুটে যায়নি বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জিনিসটা নিশ্চিত করেছেন। তবে তারা প্রস্তুত রয়েছেন যদি
এর চেয়ে তীব্র জ্বরে কোথাও কোনো বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে তাৎক্ষণিক তারা সমাধান করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। প্রশাসনও প্রস্তুত রয়েছে যে নিম্ন অঞ্চলগুলি যদি এর পরে কোথাও প্লাবিত হয় সেখানে তাদের প্রশাসনের টহল জোরদার করা রয়েছে। তবে এই নিম্ন অঞ্চলগুলি গতকাল এবং আজকে পানিতে প্লাবিত হয়ে আবার কিন্তু জন নদীতে ভাটা পড়ে যায়, তখন কিন্তু আবার নিম্ন অঞ্চলে পানিগুলি কিন্তু নেমে যায়। যখনই কয়েকদিন ভারী বর্ষণ থাকে এবং অতি জোয়ার থাকে তখন কিন্তু মানুষ বেশি বিপাকে পড়েছে। তো সব মিলে বলা যায় এখন পর্যন্ত প্রশাসন সোচ্চার রয়েছে, পানি অতীব জোয়ারের পানি প্লাবিত হলেও আবার নেমে গিয়েছে। তো এই ছিল ভোলা থেকে বড়ি আবহাওয়া নিয়ে আমার সর্বশেষ খবর। আমার লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। পানি লাগবে, পানি। মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাইদের আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবন সহ জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য মুহূর্তগুলো রাজধানী সহ সারা দেশের শহরের দেয়ালগুলোতে ফুটে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রং তুলি ও ব্রাশের আঁচড়ে রাঙিয়ে তুলেছেন গণ অভ্যুত্থানের চেতনা জাগানিয়া প্রেক্ষাপটগুলো, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থান, জনরোষের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। আর এই আন্দোলনের সময় বিপ্লবী ছাত্র জনতা দীর্ঘ ১৬ বছরের ইতিহাসে কথা না বলার বাকস্বাধীনতা ফিরিয়ে পাওয়া সহ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ও ত্যাগের মুহূর্তগুলো হৃদয়ের কালি দিয়ে এঁকেছেন দেয়ালে দেয়ালে। নজরকাড়া গ্রাফিতিগুলো ক্রমেই বেগবান করেছিল ফেসিবাদী ও জুলুমবাজ দীর্ঘ শাসনের অবসান ঘটানোর অন্যতম এক মাধ্যম হিসাবে সাহস জুগিয়েছিল প্রতিটি মানুষের হৃদয়ে। আমাদের এই গ্রাফিতিগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে রাজনৈতিক আমরা চালনা করব। তাদের যে আত্মত্যাগটা আমাদের সবার জন্য দেশের, এইটা আসলে আমাদের ফুটিয়ে তোলা উচিত। সময়ের সাথে সাথে কিছু কিছু গ্রাফিতি মুছে গেছে, আবার নতুন করে সেখানে পড়ছে তুলির আঁচড়। রাজধানীর মেট্রো রেলের প্রতিটি পিলারে পিলারে রং তুলির আঁচড়ে নতুন করে ফুটিয়ে তোলা হচ্ছে বিগত সরকারের ফেসিবাদ শাসন ব্যবস্থার আমলনামা এবং এর বিপরীতে রুখে দাঁড়ানো চিত্র, যা দেখে অনুপ্রেরণা পাচ্ছেন অনেকেই। ফেসিবাদী সরকার কি করছে না করছে এগুলো আমরা দেখতেছি, বা পিলার মধ্যে সবার একটা নজর পড়তেছে। যারা পরবর্তীতে আসবে তারা যাতে আগের মতো ফ্যাসিস্ট অথবা আগের সরকারের মতো কখনো যাতে আচরণ না করে, হ্যাঁ, এটাই আমাদের আর কি মনে করে দেওয়া। এই চিত্রগুলো তারই প্রতিচ্ছবি। প্রতিটি গ্রাফিতে ফুটে উঠেছে প্রতিবাদ, অন্যায়, অবিচার, জুলুম, আয়নাঘর সহ রক্তাক্ত ৩৬ জুলাইয়ের ইতিহাস। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে যাতে করে তরুণ প্রজন্মরা এসব গ্রাফিতির মাধ্যমে নিজেকে যেমন সংশোধন করতে পারে, তেমনি আগামীতে যারা রাজনীতিতে অংশগ্রহণ করবে তারা যেন এ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে, এমনটা প্রত্যাশা ছিল সবার মুখে মুখে, যাতে করে আর কোনো ফেসিবাদের ঠাঁই এই বাংলা মাটিতে কখনো পুনর্জন্ম না হয়। কারওয়ান বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও ডেঙ্গুর মতো বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে রোগীর চাপ মারাত্মক আকার ধারণ করেছে। ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। শয্যা না পেয়ে বহু রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর তথ্য ছবি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সবচেয়ে করুণ চিত্র শিশু ওয়ার্ডে। ৪০ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে ১৩০ জনেরও বেশি শিশু রোগী চিকিৎসাধীন। একটি শয্যায় ৩ থেকে ৪ জন শিশুকে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। অনেক শিশুকে শয্যা না পেয়ে তাদের বারান্দা বা চলাচলের পথের মেঝেতে বিছানা পেতে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। একই অবস্থা মেডিসিন ওয়ার্ডেও। সেখানেও শয্যা সংখ্যার দ্বিগুণেরও বেশি, প্রায় ১.৫ শতাধিক রোগী ভর্তি রয়েছে। ওয়ার্ডের ভেতর জায়গা নেওয়া হয়, অনেককেই বাইরে বারান্দায় রাখা হয়েছে। বেডে 4 জন রোগী দেওয়া হয়। আমার বাচ্চা অসুস্থ, আমি নিয়ে আসছি। হ্যাঁ, এক বেডে 3 জন
থাকে পেট পায় না মানে আসি পৌঁছে গেছে বাচ্চাদের অসুস্থ হয়ে গেছে বেশি অসুস্থ হয়ে যায়। রোগীর স্বজনরা জানান নিরুপায় হয়ে তারা এমন পরিবেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। শয্যা না থাকলেও অন্তত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে পারছেন, এটাই তাদের বড় পাওয়া। তবে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন। একটা বেডে 4 জন রোগী থাকার পর 4টে বাচ্চার সাথে 4টে মা থাকে, তাহলে বসার জায়গাই তো নাই। আমরা তো রোগী কিন্তু আমরা বারান্দা থেকে অস্বাভাবিক যথেষ্ট গরম আমরা থাকতে পারি এক বেডে 2-3 জন রোগী দিয়ে আমরা সেবা দিচ্ছি, এতে রোগীর কষ্ট হয়, আমাদের সেবা দিতে কষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দেওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা বেডে 3 জন 4 জন করে আমরা রোগী রাখছি। মূলত যে আগেও যে আমাদের ম্যান পাওয়ার ছিল, এখন সে একই ম্যান পাওয়ার আছে, যেজন্য আমাদের উপর প্রেশার পড়ে যাচ্ছে সামগ্রিক জন্য অনেক বেশি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। রোগীর চাপ সামাল দিতে এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত জনবল নিয়োগ প্রয়োজন। এই 250 বেডের সাথে আমাদের নতুন 250 বেড যোগ করতে পারি, মানে সাময়িকভাবে হলেও কিছুটা শয্যা সংখ্যা বৃদ্ধির কারণে যে শিশু ওয়ার্ড বা মেডিসিন ওয়ার্ডে যেখানে অনেক বেশি মানে 2-3 গুণ রোগী, এটা মানে কিছুটা হলেও আমরা সংকট মোকাবেলা করতে পারি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।